ঈদকে ঘিরে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা সহ অন্যান্য অনুষঙ্গ কিনে নিচ্ছেন তারা। রাজধানী নিউ মার্কেট, চন্দ্রিমা, গাউসিয়া এবং নিউ সুপার মার্কেট ভিড় বেড়েছে মানুষের। পছন্দের পোশাক খুঁজে ফিরছেন সবাই, যদিও বরাবরের মতো পণ্যের বাড়তি দাম নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের। পাইকারি পর্যায়ে বাড়ায়, খুচরা পর্যায়েও দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। তবে বিক্রি নিয়ে হতাশ জামদানি, টাঙ্গাইল সহ তাঁতের শাড়ি বিক্রেতাদের। তবে প্রতি বছরের মতো চাঁদ রাতের আগের 2 দিন বিক্রি বাড়বে বলে আশাবাদী তারা। সাধারণ মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করতে রাজধানীর শপিং মলগুলোতে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য বিএনপির নেতারা দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তার মুক্তির আন্দোলনে ব্যর্থতার পাশাপাশি আইনি লড়াইয়েও দলটির নেতারা কালক্ষেপণ করেছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, চোখের পানি আর দীর্ঘশ্বাসই এখন দলটির সম্বল। মিয়ানমার সংকটকে ইস্যু করতে ব্যর্থ হয়ে এখন কুকি চীনকে ইস্যু করতে চাইছে বিএনপি। কুকি চীন এর সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে তিনি বলেন, এতে পাহাড়ের শান্তি বিঘ্নিত হবে না। জানান, সংকট সমাধানে সরকার অন্তত সতর্ক এবং শক্ত অবস্থান নিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মনে পরিবর্তনের যে আশা জেগেছিল সেই আশা সাময়িক সময়ের জন্য থমকে গেলেও আন্দোলনরত নেতাকর্মীদের মনে হতাশা নেই। অধিকার আদায়ে তরুণ যুবকদের নতুন উদ্যমে রাজপথে নেমে চলমান আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সরকার বিরোধী আন্দোলনে নিহত 40 নেতাকর্মীর পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাব আয়োজিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বান্দরবানে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হলেও সরকার দায়ীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এটা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা কতটা ভঙ্গুর। রাষ্ট্রীয় অন্য সব প্রতিষ্ঠানের মতো ঐতিহ্যবাহী বুয়েটকেও সরকার ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদের টানা ছুটিতে কয়েকদিন ধরেই রাজধানী ছাড়ছেন নগরবাসী। গেল 3 দিনের তুলনায় আজ লঞ্চ, ট্রেন ও বাসের যাত্রীর চাপ কিছুটা কম। অনলাইনে অগ্রিম টিকিট নিয়ে ট্রেনের যাত্রীরা এবার অনেকটা নির্বিঘ্নেই যেতে পারছেন গন্তব্যে। আজ রাজধানীর সদরঘাট থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে অর্ধশতাধিক লঞ্চ। এদিকে ঈদকে সামনে রেখে ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও নেই যানজটের ভোগান্তি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। তবে এবারের ঈদ যাত্রায় নেই কোনো ভোগান্তি কিংবা বাড়তি বিড়ম্বনা। সড়ক, নৌ কিংবা রেলপথ কোনো জায়গায় নেই যাত্রীর অতিরিক্ত চাপ। সন্ধ্যা নামতেই রাজধানীর সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে একে একে ছেড়ে গিয়েছে অর্ধশতাধিক লঞ্চ। ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি সাধারণ মানুষ। সবাই একসাথে ঈদ করুন, আনন্দ ফুর্তি করুন, এই জন্য যাইতেছি। ইনশাল্লাহ অনেকদিন পরে বাসায় যাইতেছি। ইনশাল্লাহ বাসায় একসাথে ঈদে আনন্দ করতে খুশিতে ঈদ করবো। না, এবার অনেক চাপ কম দেখা যাইতেছে। গত বছর অনেক চাপ ছিল, এবার চাপ অনেক কম। ট্রেনেও ছিল না কোনো শিডিউল বিপর্যয়। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্যেই নগরী ছাড়তে পেরে খুশি ঘরমুখো মানুষ। আমাদের ট্রেন হচ্ছে 10:30, আমরা অনেক আগে আসছি। আসলে খুব এক্সাইটেড আমরা যে কতক্ষণে আসলে যেতে পারবো বাসায়। ভালো লাগতেছে, আমি নানের বাসায় যাচ্ছি। অনেক কষ্টের মধ্যেও ভালো লাগতেছে, আপনজনদের কাছে যাব, অনেক খুশি লাগতেছে। ভালো ভালো যেতে পারলেই ভালো হয়। সড়কে গাড়ির চাপ কিছুটা বৃদ্ধি পেলেও নেই কোনো যানজট। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতেও ছিল না যাত্রীর অতিরিক্ত চাপ। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত ফ্লাইওভারগুলো খুলে দেয়ায় ভোগান্তি কমেছে ঈদযাত্রায়। আর সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে যান চলাচল স্বাভাবিক রাখতে খুলে দেয়া হয়েছে মুলিবাড়ি, পাঁচলিয়া, দাঁতপুরের 4টি ওভারপাস ও দাতিয়া সেতু। অপরদিকে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘরমুখী যাত্রীরা
নির্বিঘ্নে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও নেই বিড়ম্বনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দেশ বিদেশে সারা জাগানো পিএইচপি কোরআনের আলো 2024-এর প্রতিযোগিতায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হাফেজ রাফসান মাহমুদ জিসান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলার হাফেজ দিদারুল ইসলাম। তৃতীয় হয়েছেন গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ। চতুর্থ হয়েছেন কুমিল্লা জেলার হাফেজ আনাস প্রধান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। أنه من عمل منكم سوءا بجهالة। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর ফাইনাল রাউন্ড। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে আসেন সুধীজন ও গুণীজনেরা। মধুর তিলাওয়াত ও বিচারকদের প্রশ্নোত্তর শেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। এবার প্রথম হয়েছেন কুমিল্লার হাফেজ মোহাম্মদ রাফসান মাহমুদ জিসান। সেরা প্রতিযোগী হয়েছে কুমিল্লার প্রতিযোগী রাফসান মাহমুদ জিসান। অনেক অনেক অভিনন্দন মাহমুদ জিসানকে। শীর্ষস্থান পুরস্কার হিসেবে পান 4 লাখ টাকা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলার হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম। তৃতীয় হয়েছেন গোপালগঞ্জের হাফেজ মোহাম্মদ আনাস মাহফুজ। আর কুমিল্লা জেলার হাফেজ মোহাম্মদ আনাস প্রধান চতুর্থ স্থান অর্জন করেছেন। প্রতিযোগীদের আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি বিজয়ীদের শিক্ষকদের দেওয়া হয় মোটরসাইকেল। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার পুরো পরিবার, পুরো এলাকাবাসীর একটা আশা ছিল যে আমি ইনশাল্লাহ এবছর পিএইচপিতে চ্যাম্পিয়ন হবো। ইনশাল্লাহ আমি চ্যাম্পিয়ন হয়েছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো একজন আলিম হিসেবে, আল্লাহ যেন আমাকে ভালো আলিম হিসেবে কবুল করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে সর্বস্তরে আমরা চাই কোরআনের আলো ছড়িয়ে পড়ুক এবং এই কোরআনের আলোর মধ্য দিয়ে এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। আমরা চাই এই কোরআনের আলোকে ছড়িয়ে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই কোরআনের বিষয়টাকে মাথায় রেখে সারা বছর যেন এটা চলতে পারে, একের পর এক প্রতি মাসে একটা করে হলো হয়তো আজকে আমাদের পিএসপি গ্রুপের যারা আছেন ওনারা করছেন, হয়তো একটা না করে বছরে 2টা করলেন, এরকম অনেকে যারা আছে অনেকেই করে। একটু যোগাযোগ করলে আমার মনে হয় সেটা করাটা খুব সহজ হবে। উপস্থিত সবার কণ্ঠে ছিল নান্দনিক আয়োজনের গুণগান। যারা ঈমান আনলেন এবং যারা নেক কাজ করলেন এবং যারা এই কোরআনুল কারীম আল্লাহর দরবার থেকে সত্য ওহী হিসাবে আল্লাহ নবীর কাছে অবতীর্ণ হয়েছে বলে বিশ্বাস করলেন, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাই দেব। মুরব্বিয়ানে কেরাম, আমরা সত্যিকার ইহলৌকিক পারলৌকিক কল্যাণে যদি নিজের জীবনকে সহ্য করতে পাই, এই কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমাদের বাবা মা হিসাবে, অভিভাবক হিসেবে আমার সন্তানদের জন্য শ্রেষ্ঠ উপঢৌকন হবে যদি আমার সন্তানকে কোরআনের করিমের সেই শিক্ষা, নবীজির জীবন আদর্শ এবং বুজুর্গানে দিনের জীবনের বৈশিষ্ট্যকে সন্তানের মধ্যে প্রথিত করতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। আমরা ইনশাআল্লাহ আমার সহযাত্রী যারা আছে সকলকে নিয়ে এই অনুষ্ঠানকে আমরা শোককে শক্তিতে পরিণত করব। এই কোরআনের আলোকে ইনশাআল্লাহ পৃথিবীর ঘরে ঘরে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করব। অনুষ্ঠানে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রয়াত হাফেজ মাওলানা আবু ইউসুফের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ। যখনই ওনার সাথে আমাদের দেখা হতো উনি সকল সময়ে তার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সকল কিছু মনোনিবেশ করতেন এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো। এই অনুষ্ঠানকে কীভাবে আরও আপডেট করা যায়, ইউনিক করা যায়, সকল সময় উনি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেন, আমাদের সাথে শেয়ার করতেন। এরই ফলশ্রুতিতে এবার আমরা দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতে 26টি পর্ব উনি মূলত এটা স্বপ্নদ্রষ্টা ছিলেন। আজকে আমাদের যে পার্টিসিপেন্টসরা আছে তাদেরকে নিয়ে আমরা সকলেই অনেক বেশি গর্বিত। আমরা তাদেরকে দেখতে চাই তারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে, যেখানে পৃথিবীর সকল দেশ থেকে কোরআনের প্রতিযোগীরা পার্টিসিপেট করেন, তাদের মাঝে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রমজান মাস জুড়ে হাফেজদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী দর্শকদের যেমন
বিমোহিত করেছে, তেমনি পৌঁছে দেওয়া হয়েছে কোরআনের আলোকিত বার্তাও। এবারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সময় মতো সঠিক উদ্যোগ না নেওয়ার খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি, এমন মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈষম্য কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধিতে চরমভাবে ব্যর্থ হয়েছে সরকার। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের বাজেট বিষয়ক সেমিনারে বক্তারা আরও বলেন, অর্থ পাচার বন্ধের পাশাপাশি দেশের ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আগামী অর্থবছরের বাজেট বিষয়ে ইআরএফ এর এই সেমিনার, যাতে উপস্থিত ব্যবসায়ী নেতারা কর ব্যবস্থাকে ব্যবসা বাণিজ্য বান্ধব করার তাগিদ দেন। একই সাথে দেশের ব্যাংকিং খাতের দুরবস্থা এবং সুশাসনের ঘাটতি নিয়ে হতাশা জানান তারা। সবকিছু কোঅর্ডিনেটেড ওয়েতে করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, কিন্তু যখন আমরা দেখি যে একটা শ্রেণীর মানুষ ধরেন যারা উইলফুল ডিফল্টার করে, ওনারা যে বেনিফিটগুলো পায় আমরা কিন্তু ওগুলো পাই না। Definitely there must be a coordination between NBR, বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এবং যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের করা উচিত। এ সময় অর্থনীতিবিদরা বলেন, মূল্যস্ফীতির অভিঘাতে পিষ্ট হচ্ছে কম আয়ের মানুষ, তাই জনতুষ্টির কথাবার্তা না বলে সরকারকে অর্থনীতির চ্যালেঞ্জগুলো উত্তরণের উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। পরবর্তী কালে হয়তোবা বিভিন্ন টেক্সট বুকে এটা পড়ানো হবে যে কিভাবে কয়েক বছরের মধ্যে মাত্র একটা ভালো অর্থনীতি এরকম একটা ঝুঁকিপূর্ণ অর্থনীতিতে পরিণত হলো। কিছু কিছু কারেক্টিভ স্টেপ 2022-23 আমাদের যখন বাজেট প্রণয়ন হয় তখন নেয়ার, আমরা সেটা নেই, যেটার খেসারত আমরা পাচ্ছি। এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, সরকার এসব চ্যালেঞ্জ উত্তরণের চেষ্টা করছে। আর্থিক ব্যবস্থা যাতে দুর্নীতিমুক্ত হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিজিটালাইজেশন যত হবে তত কিন্তু এটা অর্জিত হবে, দুর্নীতি কমে যাবে। কর ব্যবস্থায় দুর্নীতি কমাতে এনবিআরকে দ্রুততার সাথে আধুনিক করার পরামর্শ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রার প্রস্তুতিও শেষ পর্যায়ে। সকালে চারুকলা অনুষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে মঙ্গল শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক নিসার হোসেন জানান, সকাল 9টায় চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শাহবাগ মোড়, শিশু পার্ক ঘুরে আবার চারুকলা টিএসসি হয়ে চারুকলার সামনে শেষ হবে। এবারের মঙ্গল শোভাযাত্রার থিম আমরা তো তিমির বিনাশী। এদিকে এবছর গুলশান বনানী বাড়িধারা এলাকার নাগরিক সমাজের উদ্যোগে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে নববর্ষ উদযাপন করা হবে। নববর্ষ বরণে দিনব্যাপী গানসহ নানা আয়োজনে মেতে থাকবে অভিজাত এলাকার বাসিন্দারা। বিকেলে সংবাদ সম্মেলনে এইসব জানান আয়োজকরা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, দেশে সুশাসনের অভাব, জবাবদিহিতা ও গণতন্ত্র নেই বলে পাহাড়ের সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটেছে। বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন জি.এম. কাদের। এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, বান্দরবানের রুমা থানচিতে গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। শাখা উপশাখার ব্যাপক বিস্তারের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের ব্যাংকিং সেবা নিশ্চিত করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। একদল দক্ষ কর্মী নিয়ে গণমানুষের ব্যাংকে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে ব্যাংকটি। কর্তৃপক্ষ বলছে, দেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক সমৃদ্ধ ব্যাংক এখন আইএফআইসি। টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে আগামী দিনেও গ্রাহকদের আস্থা ধরে রাখতে চায় ব্যাংকটি। হাসানুল শাওনের আরেকটি রিপোর্ট। দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এমন নানা পেশার অনেক মানুষই প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে ব্যাংকিং সেবার বাইরে থেকে যান। এমন বাস্তবতায় সবার অর্থনৈতিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে সামনে রেখে
দেশের সব উপজেলায় নিজস্ব শাখা উপশাখা নিয়ে এগিয়ে যাচ্ছে আইএফআইসি ব্যাংক পিএলসি, যাতে অ্যাকাউন্ট খোলা, চেক জমা, অর্থ উত্তোলন, লেনদেন বা ঋণ নেয়ার মতো ব্যাংকিং সুবিধা নিতে পারছেন প্রান্তিক মানুষ। 1983 সাল থেকে কার্যক্রম শুরু করা এই ব্যাংকের বর্তমানে মোট শাখা উপশাখা 1400। গেল এক দশকে বেড়েছে গ্রাহক সংখ্যাও। দেশের সর্ববৃহৎ নেটওয়ার্কের এই ব্যাংকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা সহজেই পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। কস্ট আর একটা হলো ঝুঁকি ব্যবস্থাপনা, এই দুটোকে আমরা ম্যানেজ করে আমরা সারা বাংলাদেশে 1400 শাখা উপশাখা ছড়িয়ে দিয়েছি, ডাইরেক্ট ব্যাংকিং, কোনো এজেন্ট না। আমি মনে করি এটা আইএফএসির একটা বিরাট সাফল্যের পয়েন্ট। এর উপর বেস করে এখন আমি ওয়ার্ল্ড ক্লাস একটা ডিজিটাল ব্যাংকিং তৈরি করব। সো আমাদের টার্গেট হলো বাংলাদেশে 4 কোটি পরিবার যদি ব্যাংকিং করে, তার মধ্যে 1 কোটি পরিবার যেন আইএফএসিতে ব্যাংকিং করে। আইএফআইসি ব্যাংক গ্রাহকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করছে চৌকস কর্মী বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যাংকিং মডেলের মাধ্যমে। গ্রাহকদের আস্থায় থেকে ভবিষ্যতেও ব্যাংকটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে চায় বলে জানান ব্যাংকটির প্রধান নির্বাহী। চেষ্টা করছি যে আমরা ওই যে রিয়েল সেক্টরটাকে নিজেকে সন্নিবিষ্ট করার জন্য, এতে না ইকোনমিতে প্রপার ভ্যালু এডিশনটা হয়। মর্টগেজ ব্যাক ফাইন্যান্স, হাউস বিল্ডিং লোন, আমরা এটাতে পায়োনিয়ার এই দেশে। আমার টোটাল লেন্ডিং বুকের 20% এটা। যেখানে যেখানে মধ্যস্বত্বভোগীরা কাজ করে গ্রামাঞ্চলে, তাদেরকে অ্যাভয়েড করে কি করে সরাসরি বড়োয়ার কাছে যাওয়া যায়, এই সমস্ত চেষ্টা করছি। সর্বোপরি আমরা চেষ্টা করছি যে আমাদের ক্লায়েন্ট বেস বাড়িয়ে আমাদের ব্যাংকের সার্বক্ষণিক একটা লিকুইডিটি ম্যানেজ করার জন্য। শিগগিরই চালু হতে যাচ্ছে আইএফআইসির ইসলামী ব্যাংকিং সেবা। দক্ষ জনশক্তি, উন্নত প্রযুক্তি আর দেশ সেরা অবকাঠামোর সমন্বয়ে আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা নিশ্চিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আমি ফের আসবো ফিরে এইখানে, যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধানসিঁড়ি। রেখে চলে আসছি, আই এম সো সরি। এদিকে দিবাকর চ্যাটার্জি, আমাদের কলেজ। রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।